ক্ষমতার মসনদে বসে অনেকেই ভুলে যান যে তাদের কাঁধের র্যাঙ্ক বা গায়ে জড়ানো ইউনিফর্মটি সাধারণ মানুষকে শাসন করার জন্য নয়, বরং তাদের সেবা করার জন্য দেওয়া হয়েছে। অহংকারের চশমা চোখে থাকলে মানুষের ভেতরের সততা বা আভিজাত্য নজরে পড়ে না, কিন্তু যেদিন সাধারণের ভিড়ে মিশে থাকা অসাধারণ সত্য হঠাৎ সামনে এসে দাঁড়ায়, সেদিন দম্ভের কাজ ভেঙে চুরমার হয়ে যায়। আজকের এই কাহিনী ঠিক তেমনই এক সত্যের মুখোমুখি হওয়ার গল্প, যেখানে শিকারী নিজেই পরিণত হয়েছিল শিকারে, আর ক্ষমতার অপব্যবহারের জবাব দেওয়া হয়েছিল নীরবতার মাধ্যমে। মূল গল্প। চট্টগ্রাম শহরের এক ব্যস্ত দুপুর। রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি আর মাথার ওপর তপ্ত রোদ। শহরের কোলাহলপূর্ণ জিইসি মোড় থেকে প্রবর্তক মোড়ের দিকে যে ভিড় এগিয়ে যাচ্ছিল, তার মধ্যেই একটি সাধারণ মোটরসাইকেল ধীর গতিতে চলছিল। বাইক চালকের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই, এমনকি বারবার হর্ন বাজানোর প্রবণতাও নেই। চালক একজন সাদামাটা মানুষ, পরনে সাধারণ পোশাক, পায়ে সাধারণ জুতো এবং চোখে মুখে এক গভীর প্রশান্তি। এই মানুষটির নাম এএসপি রায়হান আহমাদ। সেদিন রায়হান ইচ্ছে করেই নিজেকে সাধারণ মানুষের সাজে রেখেছিলেন। সাথে কোনো সরকারি গাড়ি নেই, দেহরক্ষী নেই, এমনকি নিজের পরিচয় জানানোর মতো কোনো বাহ্যিক আড়ম্বর নেই। যদিও পকেটে তার পরিচয়পত্র ছিল, কিন্তু সেটা বের করার কোনো ইচ্ছে তার ছিল না। তিনি দেখতে চেয়েছিলেন এই শহর, এই পুলিশ প্রশাসন এবং এই বিচার ব্যবস্থা একজন সাধারণ নাগরিককে ঠিক কোন নজরে দেখে। সামনের মোড়ে পুলিশের চেকিং চলছিল। কিছু বাইক থামানো হচ্ছিল, কিছু গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হচ্ছিল। কোথাও পুলিশের গলার স্বর ছিল চড়া, আবার কোথাও ছিল বিদ্রুপাত্মক। সেই চেকিং পয়েন্টের দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর ফারজানা কাবির। তার চোখে মুখে ছিল কঠোরতা, গলায় চড়া সুর এবং হাবভাবে সেই গাম্ভীর্য যা বছরের পর বছর ইউনিফর্ম পরার ফলে তৈরি হয়। ফারজানার কাছে এই দায়িত্বটি কেবল ডিউটি ছিল না, এটি ছিল তার ক্ষমতার প্রদর্শনী। রায়হানের বাইকটি যখন চেকপোস্টের কাছে পৌঁছল, তখন একজন কনস্টেবল হাত নেড়ে তাকে থামতে বললেন। রায়হান কোনো প্রশ্ন না করে বাইকটি রাস্তার পাশে দাঁড় করালেন, হেলমেট খুললেন এবং শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার গাড়ির কাগজপত্র, লাইসেন্স, ইন্স্যুরেন্স সবকিছুই একদম ঠিকঠাক ছিল, কিন্তু ফারজানার নজর কাগজের দিকে গেল না। তার নজর আটকে গেল রায়হানের সাধারণ পোশাক, পুরনো বাইক এবং তার চোখে মুখে লেগে থাকা অদ্ভুত প্রশান্তির ওপর। কোথায় যাওয়া হচ্ছে? ফারজানা চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করলেন। কাজে যাচ্ছি, রায়হান খুব স্বাভাবিক স্বরে উত্তর দিলেন। ফারজানার কপালে ভাঁজ পড়ল। এমন নির্লিপ্ত উত্তর তার পছন্দ হল না, যেখানে কোনো ভয় বা তোষামোদ নেই। কাজে যাচ্ছি বুঝলাম, কিন্তু জিজ্ঞেস করছি এখান থেকেই কিনা? ফারজানা আবার ধমকের সুরে বললেন। হ্যাঁ, এই আশেপাশেই, রায়হান সংক্ষিপ্ত উত্তর দিলেন। ফারজানার মনে হল সামনের এই সাধারণ লোকটি তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। আশেপাশের পথচারীরা দাঁড়িয়ে গেল, কেউ কেউ তাকিয়ে দেখছিল, কিন্তু ভয়ে কেউ কিছু বলছিল না। সবাই জানে পুলিশি ঝামেলায় জড়ানোর মানেই বিপদ। কাগজপত্র ঠিক থাকলেই সব ঠিক হয়ে যায় না, ফারজানা বললেন। তোমাকে দেখে সন্দেহজনক মনে হচ্ছে। রায়হান চুপ করে রইলেন। তিনি জানতেন তর্তির চেয়ে নীরবতা অনেক সময় বেশি শক্তিশালী উত্তর দেয়। ফারজানা তখন কনস্টেবলকে ইশারা করে বললেন, একে থানায় নিয়ে চলো। রায়হান কোনো প্রতিবাদ করলেন না, পকেট থেকে ফোন বের করলেন না, বা নিজের আসল পরিচয়ও দিলেন না। তিনি চুপচাপ পুলিশের জিপে গিয়ে বসলেন। জিপটি কোতোয়ালি থানার দিকে ছুটে চলল। থানার গেটটি অর্ধেক খোলা, সাইনবোর্ডের লেখাগুলো অস্পষ্ট। ভেতরে ঢুকতেই পরিবেশটা কেমন গুমোট হয়ে গেল। কাঠের পুরনো বেঞ্চ, ফাইলের স্তূপ আর দেওয়ালি ঝোলানো স্যাকেলের নোটিশ বোর্ড। রায়হানকে একটি বেঞ্চে বসিয়ে দেওয়া হলো। এখানেই বসে থাকো, একজন কনস্টেবল নির্দেশ দিলেন। কিছুক্ষণ পর ফারজানা থানায় এসে ঢুকলেন এবং রায়হানের সামনের চেয়ার টেনে বসলেন। ফাইল খুলে কলম হাতে নিয়ে তিনি না তাকিয়েই জিজ্ঞেস করলেন, নাম? রায়হান আহমেদ। উত্তর এলো। কোথা থেকে আসছ? এখান থেকেই। ফারজানা এবার প্রথমবারের মতো রায়হানের দিকে ভালো করে তাকালেন। এই লোকটির চোখে সেই ভয় বা অস্থিরতা নেই, যা সাধারণত থানায় ধরে আনা আসামিদের থাকে। এত শান্ত কেন তুমি? ফারজানা বিদ্রুপের সুরে জিজ্ঞেস করলেন। থানায় বসে আছো, জানো তো? জানি, রায়হান শান্তভাবে বললেন, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। এই উত্তরটি ফারজানার ইগোতে আঘাত করল। তিনি গলার স্বর উঁচিয়ে বললেন, এখানে মুখে মুখে তর্ক চলে না, তোমার আচরণ ঠিক ছিল না রাস্তায়। আমি কোনো খারাপ আচরণ করিনি, রায়হান বিনীতভাবেই বললেন। ফারজানা কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, এর বাইকটি জব্দ করো। একজন কনস্টেবল বাইরে চলে গেলেন। রায়হানের হাতের আঙুল সামান্য নড়ে উঠল, কিন্তু তিনি কিছু বললেন না। ফারজানা উঠে দাঁড়িয়ে তার সামনে এসে দাঁড়ালেন। ভয় করে না, নাকি অভিনয়ের চেষ্টা করছো?
ভয় পাওয়ার মতো কিছু করিনি, রায়হান উত্তর দিলেন। ফারজানার চোখ জ্বলে উঠল। তিনি নির্দেশ দিলেন, একে লকআপের সামনে দাঁড় করিয়ে রাখো। কনস্টেবল রায়হানকে লোহার গারদের সামনে দাঁড় করিয়ে দিলেন। সাধারণ মানুষের জন্য এটি চূড়ান্ত অপমানের মুহূর্ত। কিছুক্ষণ পর ফারজানা বললেন, ওর ফোনটা নিয়ে নাও। পকেট থেকে রায়হানের মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হলো। সাধারণ মানুষের জন্য বিপদের সময় যোগাযোগ করার এটাই একমাত্র মাধ্যম। ফারজানা ব্যঙ্গ করে বললেন, কাকে ফোন করতে চেয়েছিলে? অফিসকে? থানার অন্য পুলিশরা হেসে উঠল। তোমার যা অবস্থা, তাতে অফিসের কেউ এসে তোমাকে বাঁচাবে বলে মনে হয় না, ফারজানা বললেন। রায়হান মাথা নিচু করে রইলেন। এই মাথা নত করা পরাজয় ছিল না, ছিল ধৈর্যের পরীক্ষা। নাও, ফোন করো। ফারজানা ফোনটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখি কে আসে তোমাকে বাঁচাতে। রায়হান ফোনটি হাতে নিলেন এবং একটি নম্বর ডায়াল করলেন। আমি কোতোয়ালি থানায় আছি, তিনি ফোনে বললেন। ওপাশ থেকে উত্তর এলো, আমরা এখনই আসছি স্যার। ফোনের ওপাশ থেকে ভেসে আসা স্যার শব্দটি ফারজানার কানে গেল। মুহূর্তের জন্য তার কপাল কুঁচকে গেল, কিন্তু পরক্ষণেই তিনি ভাবলেন এটি হয়তো নিজেকে বাঁচানোর কোনো নাটক। তিনি মনে মনে ভাবলেন, আমাকে ভয় দেখানোর চেষ্টা। রায়হান আবার চুপ হয়ে গেলেন। তার চোখে না ছিল অপমান, না ছিল উদ্বেগ, শুধুই অপেক্ষা। কিছুক্ষণ পরেই বাইরে একটি সরকারি গাড়ি থামার আওয়াজ পাওয়া গেল। থানার ভেতরের সবার নজর দরজার দিকে চলে গেল। ফারজানাও তখনও বুঝতে পারছিলেন না যে যাকে তিনি সাধারণ মানুষ ভেবে হেনস্থা করছেন, সেই মানুষটিই তার পেশাজীবনের সবচেয়ে বড় শিক্ষার কারণ হতে যাচ্ছেন। গাড়ির দরজা খুলে একজন জাদ্রেন পুলিশ কর্মকর্তা নামলেন এবং সোজা থানার ভেতরে ঢুকলেন। তার হাঁটা চলায় আভিজাত্য, পেছনে আরও দুজন সশস্ত্র পুলিশ। থানার পরিবেশ মুহূর্তেই বদলে গেল। কনস্টেবল স্যালুট দিল, ডিউটি অফিসার দাঁড়িয়ে পড়লেন। ফারজানাও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। জি স্যার, ফারজানা আনুষ্ঠানিক সুরে জিজ্ঞেস করলেন। ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি বললেন, এখানে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে খবর পেলাম। তিনি কোথায়? কর্মকর্তার গলায় না ছিল রাগ, না ছিল নমনীয়তা, ছিল কেবল দৃঢ়তা। ফারজানা তৎক্ষণাৎ উত্তর দিলেন, চেকিংয়ের সময় তার আচরণ সন্দেহজনক ছিল, তাই থানায় আনা হয়েছে। কাগজপত্র? কর্মকর্তা প্রশ্ন করলেন। ফারজানা একটু থামলেন, তারপর বললেন, কাগজপত্র সব ঠিক ছিল, কিন্তু কাগজ ঠিক থাকার পরও থানায় কেন? পরের প্রশ্নটি ছিল তীরের মতো সোজা। সন্দেহ হয়েছিল স্যার, ফারজানা আমতা আমতা করলেন। কর্মকর্তার ভ্রু কুঁচকে গেল। সন্দেহ কিসের ভিত্তিতে? পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। ফারজানা প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করে বললেন, নিরাপত্তার খাতিরে। কর্মকর্তা চারপাশটা দেখলেন এবং জিজ্ঞেস করলেন, ওনার ফোন কোথায়? প্রোটোকল অনুযায়ী জমা রাখা হয়েছে, ফারজানা বললেন। কর্মকর্তার গলা এবার কঠোর হল। প্রোটোকল মানবতাকে বিসর্জন দেওয়ার জন্য নয়। তিনি কনস্টেবলের দিকে তাকালেন। ফোন ফেরত দাও। কনস্টেবল কাঁচোমাচো হয়ে পকেট থেকে মোবাইল বের করে রায়হানের হাতে দিলেন। লকআপের গেট থেকে রায়হান এক কদম সামনে এগিয়ে এলেন। ঊর্ধ্বতন কর্মকর্তা সোজা রায়হানের সামনে গিয়ে দাঁড়ালেন। আপনি ঠিক আছেন স্যার? হ্যাঁ, ঠিক আছি, রায়হান সংক্ষিপ্ত উত্তর দিলেন। কর্মকর্তা মাথা নাড়লেন। তিনি বুঝতে পারছিলেন পরিস্থিতি কতটা অপমানজনক ছিল। ফারজানার মুখের রং বদলে গেল। তার চোখের সামনে সব ঝাপসা মনে হতে লাগল। স্যার, ইনি কাকে স্যার বলছেন? ইনাকে কতক্ষণ আটকে রাখা হয়েছে? কর্মকর্তা জিজ্ঞেস করলেন। প্রায় আধা ঘণ্টা, কেউ একজন উত্তর দিল। কর্মকর্তা দীর্ঘশ্বাস ফেললেন। একজন নির্দোষ মানুষের আত্মসম্মানে আঘাত করার জন্য আধা ঘণ্টাই অনেক। তিনি ফারজানার দিকে তাকালেন। আপনি কি ইনাকে চেনেন? ফারজানা দ্রুত মাথা নেড়ে বললেন, না স্যার। কর্মকর্তা পকেট থেকে একটি ফাইল বের করে কেবিলে রাখলেন। ইনি এএসপি রায়হান আহমেদ। মুহূর্তের মধ্যে থানার ভেতরে যেন বজ্রপাত হল। এএসপি শব্দটি বাতাসের সাথে মিশে গিয়ে সবাইকে পাথর করে দিল। ডিউটি অফিসারের কলম হাত থেকে পড়ে গেল। কনস্টেবলদের শ্বাস আটকে গেল। ফারজানার চোখ আপনা আপনি রায়হানের দিকে চলে গেল। সেই একই মুখ, সেই একই শান্ত ভঙ্গি। এখন সব কিছু পরিষ্কার হতে শুরু করল। রায়হান পকেট থেকে নিজের আইডি কার্ড বের করে টেবিলের ওপর রাখলেন। খুব শান্ত গলায় বললেন, আমি আজ পরিচয় ছাড়াই বেরিয়েছিলাম। ফারজানার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, স্যার, নিজেই চেয়েছিলেন সাধারণ মানুষের মতো পরিস্থিতিটা দেখতে। রায়হান থানার চারদিকে তাকালেন। বেঞ্চ, ফাইলের স্তূপ, লকআপ। তারপর বললেন, আমি দেখে নিলাম। এই ছোট বাক্যটি কোনো অভিযোগের মতো শোনাল না, কিন্তু এর ভার ছিল অনেক বেশি।
ফারজানা নিচু গলায় বললেন, স্যার আমি জানতাম না। রায়হান তার দিকে তাকালেন। সমস্যাটা তো সেখানেই, আমি পুলিশ অফিসার না হলে কি আমার সাথে এই আচরণটা ন্যায়সঙ্গত হতো? এটি এখন আর শুধু একটি আটকের ঘটনা নয়, এটি পুরো সিস্টেমের ওপর একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তা ফারজানাকে বললেন, আপনি আমার সাথে ভেতরে আসুন। এটি কোনো অনুরোধ ছিল না, ছিল আদেশ। ফারজানা মাথা নিচু করে ভেতরের রুমের দিকে এগিয়ে গেলেন। দরজা বন্ধ হল। বাইরে রায়হান দাঁড়িয়ে রইলেন। তার চোখে এখন আর অপেক্ষা নেই, আছে এক ধরনের বিষণ্ণতা। ভেতরের রুমে ঢোকার পর ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো ভূমিকা না করেই বললেন, ইন্সপেক্টর ফারজানা, আপনি কি বুঝতে পারছেন আপনি কি করেছেন? ফারজানা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। যে ইউনিফর্ম তাকে কিছুক্ষণ আগেও শক্তি দিচ্ছিল, এখন সেটাই তার কাছে বোঝা মনে হচ্ছে। স্যার, আমার ভুল হয়ে গেছে, তিনি স্বীকার করলেন। এটা ভুল নয়, কর্মকর্তা তাকে থামিয়ে দিয়ে বললেন, এটা ক্ষমতার অপব্যবহার। কাগজপত্র ঠিক থাকার পরও আপনি একজন মানুষকে থানায় এনেছেন, ফোন কেড়ে নিয়েছেন, লকআপের সামনে দাঁড় করিয়েছেন, সবই কেবল আপনার সন্দেহ আর ইগোর কারণে। ফারজানার প্রতিটি শব্দ তীরের মতো বিঁধছিল। স্যার, উনি খুব শান্ত ছিলেন, সোজাসাপটা উত্তর দিচ্ছিলেন। আমার মনে হয়েছিল। শান্ত থাকা কি অপরাধ? কর্মকর্তা পাল্টা প্রশ্ন করলেন। ফারজানার কাছে কোনো উত্তর ছিল না। কিছুক্ষণ পর দরজা খুলল। ফারজানা বেরিয়ে এলেন। তার হাঁটার ভঙ্গি বদলে গেছে। চোখে মুখে সেই দম্ভ আর নেই, আছে ক্লান্তি আর অনুশোচনা। তিনি সোজা রায়হানের দিকে তাকাতে পারছিলেন না। ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই ঘটনাটি ব্যক্তিগত নয়। ইন্সপেক্টর ফারজানা কবিরকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হলো, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। থানায় পিন পতন নীরবতা নেমে এলো। এই নীরবতা কোলাহলের চেয়েও ভারী ছিল। ফারজানা কোনো তর্ক না করে মাথা নিচু করে আদেশ মেনে নিলেন। তার ইউনিফর্ম আগের মতোই ছিল, কিন্তু তার ভেতরে সেই দাপট আর অবশিষ্ট ছিল না। রায়হান কোনো জয়ের হাসি হাসলেন না। তিনি এগিয়ে এসে বললেন, আমি এখানে কাউকে ছোট করতে আসিনি। ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, আমরা বুঝতে পারছি স্যার। রায়হান শান্ত গলায় বললেন, আজ যদি বিষয়টি এখানেই শেষ হয়ে যেত, তবে পার্থক্য শুধু এটুকুই থাকত যে আমি একজন পুলিশ অফিসার বলে বেঁচে গেছি, কিন্তু আমি চেয়েছিলাম এটা প্রমাণ হোক যে আইন সবার জন্য সমান। ফারজানার চোখে জল এসে গেল। তিনি এখন আর ইন্সপেক্টর নন, কেবল একজন মানুষ যে তার নিজের ভুলের সামনে দাঁড়িয়ে আছে। তিনি অস্ফুট স্বরে বললেন, আমি সত্যি বুঝতে পারিনি যে আপনি। রায়হান তাকে থামিয়ে দিয়ে বললেন, আমার পরিচয় জানাটা জরুরি ছিল না। আমি যদি সত্যি একজন সাধারণ মানুষ হতাম, তবুও আমার সাথে যা হয়েছে তা অন্যায়। ফারজানা এবার পুরোপুরি মাথা নত করলেন। এই নত হওয়া কোনো আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল বিবেকের কাছে পরাজয়। রায়হান শেষবারের মতো থানার দিকে তাকালেন, তারপর বের হওয়ার জন্য পা বাড়ালেন। ফারজানা হঠাৎ পেছন থেকে ডাকলেন, স্যার। রায়হান থামলেন। ফারজানা কাঁপা গলায় বললেন, আমি মানুষ দেখিনি, শুধু সন্দেহ দেখেছি। আজ যদি আপনি অফিসার না হতেন, হয়তো আমি কোনোদিন বুঝতেই পারতাম না আমি কি ভুল করছি। রায়হান দীর্ঘশ্বাস ফেলে বললেন, ক্ষমা শব্দ দিয়ে নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। রায়হান নিজের মোটরসাইকেলের দিকে এগিয়ে গেলেন। সেই একই সাধারণ বাইক, একই সাধারণ পোশাক। বাইক স্টার্ট দিতে দিতে তিনি ভাবলেন, আজ হয়তো একজন অফিসারের দম্ভ ভেঙেছে, কিন্তু কাল হয়তো অন্য কেউ আবার একই কাজ করবে। তবে আজকের এই ঘটনা অন্তত কাউকে না কাউকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। রায়হান চলে যাওয়ার পরও থানায় স্বাভাবিক কাজকর্ম শুরু হতে সময় লাগল। সবাই আর চোখে ফারজানার দিকে তাকাচ্ছিল। ফারজানা নিজের ডেস্কের সামনে এসে দাঁড়ালেন। যে চেয়ারটি তাকে ক্ষমতা দিত, আজ সেটিই তাকে সত্যের আয়না দেখাচ্ছিল। তিনি জানতেন তদন্ত শেষে হয়তো অনেক বড় শাস্তি অপেক্ষা করছে, কিন্তু তার চেয়েও বড় শাস্তি তিনি নিজের বিবেকের কাছে পেয়ে গেছেন। শহরে তখন সন্ধ্যা নামছে। রায়হান সেই একই রাস্তা দিয়ে ফিরছিলেন। ট্রাফিক জ্যাম, ধুলো আর মানুষের ভিড় সবই আগের মতো, কিন্তু তার মনে হল কোথাও একটা পরিবর্তন এসেছে। অন্তত আজকের দিনের জন্য হলেও ক্ষমতার অন্ধত্ব কিছুটা হলেও দূর হয়েছে। এই গল্পের শেষ এখানেই নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের শুরু, যেখানে আইন কেবল শক্তিশালীদের জন্য নয়, বরং প্রতিটি সাধারণ মানুষের রক্ষক কবচ হয়ে ওঠার স্বপ্ন দেখে।